পাকিস্তান আফগানিস্তানের ক্রিকেট ম্যাচ হলে ভালো হইতো, কিন্তু এটা ক্রিকেট ম্যাচ না, এটা আসল যুদ্ধ। এবং এই যুদ্ধে পরাজিত মুসলমানরা, এবং এই মুসলমানদের এই যে দীর্ঘ সময়ের পরাজয়ের ইতিহাসটা কি? আফগানিস্তান এবং পাকিস্তানের বারবার এই কনফ্লিক্ট কেন লাগে? আফগানিস্তান ভালো না পাকিস্তান ভালো? যুদ্ধ কি সামনের দিকে যাবে? যুদ্ধে প্রকৃত অর্থে হাসতেছে কারা? এবং সবচেয়ে বড় কথা, এখান থেকে বাংলাদেশি মুসলমানরা এবং এই পুরো অঞ্চলের মুসলমানরা কি শিখতে পারে? চলুন শুনি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের ৬০ লক্ষ মুসলমান, কোনো বিষয়ে তারা এক হইতে পারল না। ভাগে, শত ভাগে বিভক্ত। ইসলামের জন্য আমরা কখনো এক হইতে পারি। আলাদা দেশ থাকুক, আলাদা মানচিত্র থাকুক, সব দেশের এক হওয়ার দরকার নেই, কিন্তু আমরা নেটোর মতো অ্যালায়েন্স তৈরি করতে পারলাম না। ওআইসির মতো সম্মেলনগুলো আজকে হাস্যকর হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে। পৃথিবীর ১/৩ মুসলমান এই অঞ্চলে থাকে। এই অঞ্চলে কি পরিমাণে খনিজ পদার্থ, কত স্ট্র্যাটেজিক লোকেশন, কিচ্ছু আমরা কাজে লাগাতে পারলাম না। যে কোনো ইস্যুতে আমরা ১০০ ভাগে বিভক্ত, এবং মুসলমানরা পরাজিত ইসলামকে ত্যাগ করার কারণে। কোনো ঐক্য নাই। এবার আমরা স্ট্র্যাটেজিক্যালি দেখার চেষ্টা করি যে পাকিস্তানের প্রথমে ভুলগুলা কি। প্রথমত হইল যে পাকিস্তানের সমস্যা হইল যে ও জিহ্বা সামলাইতে পারে না। ওর চরিত্রটাই এরকম, ও জিহ্বা সামলাইতে পারে না। ও আমেরিকার টাকায়, আমেরিকার সাপোর্টে, যখন সোভিয়েতরা চলে গেল, তখন আবার যখন আমেরিকা আফগানিস্তানে অ্যাটাক করা স্টার্ট করলো এবং বর্বর নির্যাতন, সাধারণ মানুষকে হত্যা করা, আমরা সবাই জানি ঘটনা, তখন পাকিস্তান কি করলো? নানা সময়ে পাকিস্তানি বাহিনী আমেরিকাকে সাপোর্ট করলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আফগানিস্তানের সাধারণ মানুষকে আহত নিহত করার জন্য। তাহলে আসলে পাকিস্তানের মেরুদণ্ডটা কোথায়? পাকিস্তানি মুসলিমদের সাথে বাংলাদেশি মুসলমানদের সম্পর্ক খারাপ কেন? ১৯৭১ সালের ঘটনা। সেখানে পাকিস্তান একটা ডিজাস্টার করছে বাংলাদেশের সাধারণ মুসলমানদের সাথে। আপনি এই ইতিহাসটাকে যেভাবেই দেখেন না কেন, সত্য কথা হচ্ছে কি, এটা পাকিস্তানের একটা ডিপ্লোম্যাটিক, পলিটিক্যাল এবং মিলিটারি ফেইলিয়ার 1971-এ যেটা পাকিস্তান করছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারা বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এত খারাপ হওয়ার পিছনে মূলত দায়ী পাকিস্তান। আচ্ছা, আবার পাকিস্তানি মুসলিমদের সাথে অবভিয়াসলি ইন্ডিয়ান মুসলমানদের, বৃহত্তর ইন্ডিয়ান মুসলমানদের সম্পর্ক খুবই খারাপ। তাহলে পাকিস্তানের আসলে আলটিমেটলি রোলটা কি? হ্যাঁ, এখন পাকিস্তানি মিলিটারিতে তারা পারমাণবিক বোমা বানাইছে, 1947-এ স্বাধীন হয়েছে, ঠিক আছে, তারা মিলিটারি অনেক স্ট্রং। ইমরান খান জেলখানায় কেন? ইমরান খান যে জনপ্রিয়, এবারে তো কোনো সন্দেহ নাই। আমাদের এটা মনে রাখা উচিত যে পাকিস্তানি ইমরান খানের পক্ষে যত বড় গণমানুষ হয়েছে, রাস্তায় যত মানুষ নেমে আসে, যত লম্বা সময়, সেটা কিন্তু অভূতপূর্ব ছিল। কিন্তু আলটিমেটলি কি হয়েছে? পাকিস্তান একটা আমেরিকার অর্থনৈতিক দাসেই পরিণত হয়েছে। এখনো পাকিস্তানের যে ইকোনমি, সেই ইকোনমি পুরোপুরি একটা বিশাল অংশ নিয়ন্ত্রণ করে হচ্ছে গিয়ে আসলে আমেরিকা। এবং আমেরিকার সবসময় পাকিস্তানি আর্মির সাথে একসাথে হয়ে তাদের ইলেকশন, তাদের গভর্নেন্সকে কন্ট্রোল করতে পারছে। যেই জন্য ইমরান খানের মতো নেতা যে জনপ্রিয়তা পাইছিল, সে কিন্তু আসলে একটা নতুন পাকিস্তানের মুখ দেখাইতে পারে নাই। এবং পাকিস্তান এখনো অনেক দিক থেকে গরিব, অনেক দিক থেকে তাদের কারেন্সির অবস্থা খুব খারাপ, সবচেয়ে বড় কথা তাদের ইকোনমি অবস্থা খুবই খারাপ। তারা এখনো ওই আমেরিকার কাছে যাচ্ছে এই রেয়ার আর্থ মিনারেল বিক্রি করতে, যেন কিছু টাকা পায়। তারা রিসেন্টলি সৌদি আরব এবং পাকিস্তানের একটা অ্যালায়েন্স হয়েছে, বাট ওই অ্যালায়েন্সে ডেসপাইটলি তারা চাচ্ছে সৌদি আরব আরো বেশি টাকা দেখ। কিন্তু পাকিস্তানে আমি যদি টোটাল ইতিহাসটা দেখি, আমরা দেখব তারা ইসলামের পক্ষে বা মুসলমানের পক্ষে দাঁড়াইছে খুবই কম। তারা ইসলাম কার্ডটাকে ইউজ করছে যখন তাদের ইউজ করা দরকার। যখন তারা ভারতের বিপক্ষে দাঁড়ায়, তখন তারা ইসলাম কার্ডটাকে ইউজ করে। কিন্তু তারা প্র্যাকটিক্যালি তার আশেপাশের মুসলিম দেশগুলাতে মুসলমানদের সাথে সে একটা সুন্দর সম্পর্ক সে তৈরি করতে পারে নাই। কেন? কারণ যখনই রাশিয়া চাইছে, সে রাশিয়াকে সাপোর্ট করছে মুসলিমদের বিরুদ্ধে। যখনই আমেরিকা চাইছে, তখনই সে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াইছে আমেরিকার সাপোর্ট নেওয়ার জন্য। আচ্ছা, এইবার আমি আসি হচ্ছে গিয়ে তালেবানদের ঘটনায়, যেটা আরেকটা দুঃখজনক ঘটনা। আমাদের দেশে কিছু মানুষ আছে যে কোনো একটা কারণে তারা তালেবানদেরকে নবী, আউলিয়া, রাসূল মনে করে, এবং তারা মনে করে তালেবানদের কোনো ভুল নাই। তারা মনে করে যে তালেবানরা ভুলের ঊর্ধ্বে, এবং তালেবানরা ছাড়া পৃথিবীতে কোনো ভালো মুসলমান নাই। তাদের কাছে পৃথিবীতে একমাত্র ভালো মুসলমান হচ্ছে দুইটা গ্রুপ, একটা হচ্ছে তালেবান, একটা হচ্ছে হামাস। এদের কোনো সমালোচনা, এদের ব্যাপারে কোনো ক্রিটিক্যাল অ্যানালিসিস কিচ্ছু করা যাবে না। পৃথিবীতে দুই রকম, তাদের কাছে মনে পৃথিবীতে শুধু দুইটা পক্ষ আছে। একটা হইল মুনাফেক, যেটা সবাই। আরেকটা পক্ষ হচ্ছে গিয়ে তারা, হামাস এবং তালেবানরা। হামাস এবং তালেবানদেরকে কোনো সমালোচনা করলে অ্যাজ ইফ তারা এমনভাবে রিয়্যাক্ট করে যে আমি সাহাবাদেরকে নিয়ে আমি সমালোচনা করতেছি। আল্লাহ মাফ করুক। এটা অন্ধত্ব। এই অন্ধভক্তির মধ্যে কোনো ভালো কিছু নাই। তালেবানরা যে তাদের যে ইকোনমি গ্রো করতেছে, আফগানিস্তানের যে ইকোনমি গ্রো করতেছে, এইটা
যত না বেশি তাদের সততার জন্য গ্রো করতেছে, তার থেকে অনেক বেশি গ্রো করতেছে চায়নার ইনভেস্টমেন্টের জন্য। দেখেন বর্তমানে আফ্রিকাতে যেই ইকোনমিক গ্রোথটা হচ্ছে র্যাপিড, সেটা হচ্ছে বিশাল পরিমাণে চাইনিজ ইনভেস্টমেন্টের জন্য। সেটা কিন্তু আফ্রিকার সবাই মুসলমান হয়ে গেছে, শরিয়ত কায়েম করছে, ব্যাপারটা এরকম না। আফগানিস্তান সরকার ভালো কিছু করার চেষ্টা করতেছে অনেক দিক থেকে, আবার সমালোচনার জায়গা আছে অনেক দিক থেকে, কিন্তু তাদের যে ইকোনমিক বুস্ট, তাদের যে কারেন্সির বুস্ট, এইটা হইতেছে পিওরলি বিকজ চায়নার আনবিলিভেবল ইনভেস্টমেন্ট। কারণ চায়না দেখছে যে আফগানিস্তান একটা স্ট্র্যাটেজিক লোকেশন তার বাউন্ডারির কাছে, এবং সে দেখছে যে এখানে সোভিয়েতরা মারপিট করে কোনো লাভ করতে পারে নাই, এখানে আমেরিকানরা কোনো মারপিট করে কোনো লাভ করতে পারে নাই। তাহলে আমরা কি করি, আমরা আফগানিস্তান যেহেতু একটা স্ট্র্যাটেজিক লোকেশন, প্রচুর পরিমাণে ন্যাচারাল রিসোর্স আছে, আমরা সমানে ইনভেস্ট করি, আমরা বিজনেস পার্টনারশিপে চলে যাই। ফাইন, বিজনেস পার্টনারশিপে গেল, তাতে আফগানিস্তান ইকোনমিক্যালি আগাচ্ছে, ভালো কথা। কিন্তু এটা খুবই লজ্জাজনক যে আফগানিস্তানের পাকিস্তানের সাথে তাদের দ্বন্দ্ব থাকবে, এটা খুবই স্বাভাবিক। কারণ এত বছর ধরে আফগানদের সাথে পাকিস্তান যা করছে সেটা অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল আফগানদের কাছে, সেটা স্বাভাবিক। তারা তো এটাকে সহজভাবে মেনে নিতে পারবে না। কারণ 1971 সালের কারণে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্ক হয়েছে, একইভাবে আমেরিকার বিরুদ্ধে আফগানিস্তানের যুদ্ধ হয়েছে, কিন্তু সেই যুদ্ধে আমেরিকার পক্ষ যখন পাকিস্তান নিছে, স্বাভাবিকভাবে আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ থাকবে, অন্তত নিকটবর্তী বাস্তবতা হচ্ছে এটা, সেটা ঠিক আছে। কিন্তু যখন তালেবানরা বোকার মতো ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়ার সাথে হাত মিলায়, বিজেপি সরকারের সাথে হাত মিলায়, বিজেপি সরকারের একরকম প্রশংসা করে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে, তখন দ্যাটস আ কমপ্লিট ডিফারেন্ট পলিটিক্যাল স্টেটমেন্ট। ইন্ডিয়ার সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল একজন অ্যানালিস্ট, যিনি আগে ইন্ডিয়ান মিলিটারিতে ছিল, পরবর্তীতে উনি একজন ইন্ডিয়ার খুব লিডিং একটা থিঙ্ক ট্যাঙ্কে সে লিড করে, ফোর্স ম্যাগাজিন, ইউটিউবে সার্চ করলে পাবেন, প্রবীণ, পলিটিক্যাল অ্যানালিসিস প্রবীণ, মানে ব্রিলিয়ান্ট একজন লোক, খুবই ভালো অ্যানালাইসিস করে, খুবই ডিপ অ্যানালাইসিস করে। উনি পর্যন্ত বলছেন, ওনার রিসেন্ট ভিডিওর কোটেশনটা আমি দিয়ে দিলাম, উনি পর্যন্ত বলছেন যে আফগানিস্তানের ইন্ডিয়াতে এসে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলা একটা ঐতিহাসিক পলিটিক্যাল এবং মিলিটারি স্টেটমেন্ট, যেটা ইন্ডিয়া চায়, কিন্তু আফগানিস্তানের জন্য এটা খারাপ হবে। কারণ ইন্ডিয়া চায় আফগানিস্তানের কাঁধে বন্দুক রেখে পাকিস্তানকে গুলি করতে। ইন্ডিয়ার সমস্যাটাই হচ্ছে গিয়ে ইন্ডিয়া টু ফ্রন্ট ওয়ারে চলে গেছে। টু ফ্রন্ট ওয়ার মানে কি, ইন্ডিয়া একই সাথে চায়না এবং পাকিস্তানের সাথে একরকম যুদ্ধে লিপ্ত হয়েছে, যে জন্য অপারেশন সিন্দুরের পরবর্তীতে আমরা দেখছি ইন্ডিয়ান ফাইটার জেটগুলো টিকতেও পারে নাই। একইভাবে ইন্ডিয়া চাচ্ছে, পলিটিক্যাল অ্যানালিস্ট প্রবীণ বলতেছেন যে ইন্ডিয়া চাবে যে পাকিস্তানের বিরুদ্ধেও টু ফ্রন্ট ওয়ার করতে, একটা হচ্ছে ইন্ডিয়ার প্রেশার, আরেকটা হচ্ছে আফগানিস্তানের প্রেশার। সো ক্লিয়ারলি ইন্ডিয়া মুসলমানদেরকে খুব পছন্দ করে বা তালেবানদেরকে পছন্দ করে, প্রশ্নই আসে না। ইনফ্যাক্ট পুরা তালেবানদের বিরুদ্ধে যুদ্ধের সময় ইন্ডিয়া আমেরিকাকে সাপোর্ট করছে তালেবানদের বিরুদ্ধে, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে অন্য কথা বলছে, কিন্তু পিছন দিয়ে তারা এই কাজটা করছে। এবং তারা বহু মিডিয়া অনেক সময় তালেবানদেরকে নিয়ে হাসাহাসি করছে। রিসেন্টলি ইন্ডিয়ান মিডিয়া ইভেন ডক্টর ইউনুসকে পর্যন্ত তালেবানদের সাথে তুলনা করছে। They even say I'm a Taliban too, so I'm a Taliban. But they go and make this propaganda all the time. যে ডক্টর ইউনুস এত কি বলবো বর্বর, ইন্ডিয়ান মিডিয়া বলতেছে তারা তালেবানদের মতো। বাংলাদেশে আপনি খেয়াল করে দেখেন কি ভয়ঙ্কর একটা ব্যাপার, যে বাংলাদেশে যদি আজকে তালেবান সরকার আসতো এবং এসে যদি ডক্টর ইউনুসের সাথে মিটিং করতো, ইন্ডিয়া পাগল হয়ে যেত, চিৎকার শুরু করতো, কান্নাকাটি শুরু করতো, বেহুশ হয়ে যেত, গালাগালি করতে করতে, যে বাংলাদেশের শরিয়া কায়েম হয়ে গেছে, এই হয়ে গেছে, সে হয়ে গেছে। সেই একই ইন্ডিয়া তার স্বার্থের জন্য সে আফগান সরকারকে প্রশংসা করতেছে। কেন? শুধুমাত্র পাকিস্তানকে দমানোর জন্য, পাকিস্তানি মুসলিমদেরকে দমানোর জন্য। এইটা কেন আফগানরা বুঝবে না? এটা কতটা এখানে মুসলমানদের কতটা দূরদর্শিতার অভাব। আফগানিস্তানকে যদি পাকিস্তানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতেই হয়, সে তো তার দেশে বসে স্টেটমেন্ট দিতে পারে। আফগানিস্তান যদি পাকিস্তানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে চায় যে পাকিস্তানে জঙ্গি আছে, পাকিস্তানে ড্রাগের প্রবলেম আছে, যেটা ডেফিনেটলি আছে, তুমি তোমার রাজধানীতে বসে স্টেটমেন্ট দাও। তুমি ইন্ডিয়াতে বসে, ইন্ডিয়ার প্রেস কনফারেন্সে বসে, ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পাশে বসে তুমি জয়শঙ্করের সাথে এত কোলাকুলি তুমি কেন করতেছো? তুমি কি জানো না জয়শঙ্করের ফরেন পলিসি মুসলিম বিরোধী? অবশ্যই তুমি জানো, না জানো কেমনে? বিজেপি গভর্নমেন্ট যে মুসলিম বিরোধী, এটা বোঝার জন্য তো আইনস্টাইন হওয়ার কোনো লাগে না, এটা বোঝার জন্য তো শিক্ষা দীক্ষাও লাগে না। এবং ইন্ডিয়াতে এত ইনসিডেন্ট হয়েছে যেটা ক্লিয়ারলি বিজেপি সাপোর্টেড, যেটা মুসলিম বিরোধী। সেটা আমি কাশ্মীরের এক্সাম্পল দিই, সেটা আমি পুরো মুসলমানদের কত 15 বছর ধরে বিজেপি
বিজেপি শাসনামলের স্ট্রাগলের কথা তুলে ধরি। শুধুমাত্র 12 অক্টোবর 2025 সালে ভারতের উত্তরপ্রদেশে ইমাম ইব্রাহিমের স্ত্রী এবং 2 কন্যা সন্তানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা পত্রিকার খবর কথা, এটা ভারতীয় পত্রিকাতেও আসছে। তালেবান নাকি এটা দেখবে না? কি পরিমাণ বাবরি মসজিদ থেকে শুরু করে কতগুলা ঘটনা ঘটছে, সেখানে তালেবানরা নিজেদেরকে একদম শরীয়তের সবচেয়ে বড় কি বলবো সার্ভেন্ট দাবি করতেছে। হ্যাঁ, শরিয়া প্রতিষ্ঠা করে ফাটায় ফেলতেছে। জয়শঙ্করের সাথে কোলাকুলি করে আপনি কি করতেছেন? পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়ালে আপনি চায়নার সহায়তায় দাঁড়ান। পাকিস্তানের সাথে মীমাংসা করতে গেলে আপনি আপনার রাজধানীতে বসে করেন। আপনি কেন আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর সময় আফগানিস্তানকে আসলে ইন্ডিয়ার থেকে সাপোর্ট এমন একটা পাইছিল? পায় নাই। তাহলে আফগানিস্তানে তো পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইন্ডিয়ার সাপোর্ট দরকার নাই। কিন্তু যখন সে ইন্ডিয়ার সাথে হাত মিলাইতেছে তখন সে কি দেখাইতেছে তার পলিটিক্যাল দূরদর্শিতার অভাব, এবং সে দেখাইতেছে যে তার নিজের অস্তিত্ব টিকায় রাখার জন্য সে যে কোনো কিছু করতে পারে। তালেবানরা যে কোনো কিছু করতে পারে জাস্ট তাদের নিজের অস্তিত্ব রাখার জন্য। এবং পাকিস্তানকে তারা এত পরিমাণে ঘৃণা করে যে এই ঘৃণায় সে অন্ধ। সো আমরা যেটা দেখতে পাই যে এখানে একটা মুসলমানদের পরাজয়। আসল পরাজয়টা কাদের? এটা মুসলিমদের পরাজয়। এখানে পাকিস্তানও যা করতেছে এবং আফগানিস্তানও যা করতেছে দুইটাই সমালোচনার যোগ্য, এবং এটা মুসলমানদের পরাজয়। এবং এটা একটা দুঃখজনক বিষয় যে বাংলাদেশের মতো কান্ট্রি কখনো মিডিয়েটরের ভূমিকা পালন করে না। বাংলাদেশের বলা উচিত যে পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধ বন্ধ হোক, তাদের মধ্যে সংঘাত বন্ধ হোক, বাংলাদেশ মিডিয়েশন করুক, অ্যাটলিস্ট মিডিয়েশনের চেষ্টা করুক। বাংলাদেশ এইসব জায়গায় চুপ করে বসে থাকে। কিন্তু দেখেন সব দেশ কিন্তু চুপ করে বসে থাকে না। আফগানিস্তান কি বলছে যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে মিডিয়েশনের চেষ্টা কে করছে? সৌদি আরব করছে, টার্কি করছে, কাতার করছে। এই দেশগুলো দেখেন তারা মিডিয়েশনের চেষ্টা করতেছে এবং তারা চেষ্টা করে পারতেছে। আমি মনে করি না যে আফগানিস্তান এবং পাকিস্তানের কনফ্লিক্ট আসলে খুব বেশি দূর যাবে, এবং এটার আসলে মেইন রিজনটা আমি আসলে মনে করি না সৌদি আরব অথবা তুরস্ক। এর মেইন রিজনটা অন্য। মেইন রিজনটা হচ্ছে চায়না। দেখেন বর্তমানে চায়নার উপরে ডিপেন্ডেন্ট পাকিস্তান, চায়নার উপরে ডিপেন্ডেন্ট আফগানিস্তান। দুইটা দেশেরই ইকোনমিক এবং মিলিটারি স্ট্রেংথের একটা বড় অংশ চায়না থেকে আসে। এখন চায়না কোনোভাবেই চায় না যে তার এই বাউন্ডারিতে আফগানিস্তান এবং পাকিস্তানের এত কনফ্লিক্ট হোক, কারণ এই কনফ্লিক্টে একটা সময় উপচে পড়বে তার দেশে, এবং এটা তার জন্য প্রবলেম। সে চায়, আফগানিস্তান চায়, চায়না চায় যে আফগানিস্তান এবং পাকিস্তান তার উপরে ইকোনমিক এবং মিলিটারি স্ট্র্যাটেজির জন্য পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকুক। তাতে কি হয়? তার বাউন্ডারিটা শক্ত হয়, তার বর্ডার শক্ত হয়, এবং সে যখন চায় তখন সেই দিকে সে তার কার্ড খেলতে পারে। যেমন চায়নার একটা বড় হচ্ছে ইন্ডিয়াকে সাইজে রাখা। ইন্ডিয়াকে সাইজে রাখার জন্য তার কি দরকার? তার দরকার আফগানিস্তান এবং পাকিস্তান যেন চায়নার পুরোপুরি চায়নার সাথে অ্যালাইন থাকে, যেটা তারা ছিল এত বছর ধরে। সো চায়না কোনোভাবেই অ্যালাউ করবে না যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ খুব বেশি দূর সামনে যাক। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে ওই মুসলমানদের গাদ্দারি বা গাদামির জন্য, কিন্তু এটা খুব বেশি দূর যাবে না। কিন্তু এটা একটা কষ্টের বিষয়, এটা একটা খুবই কষ্টের বিষয় যে মুসলমানদের কনফ্লিক্ট শুরু হয় মুসলমানদের নিজেদের ইগো প্রবলেমের কারণে, দূরদর্শিতার অভাবে, এবং মুসলমানদের সংঘাত বন্ধ হয় একটা নন মুসলিম দেশের জন্য। এখানে মুসলমানরা আসলে এখানে অ্যাক্টিভলি তাদের সমস্যার সমাধান করতে পারে না। আমি আবারও যেই পয়েন্ট দিয়ে শুরু করেছিলাম সেই পয়েন্টে আমি শেষ করি। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই জায়গায় 60 কোটি মুসলমান। আমরা বলি আরবরা মুনাফিক, আমরা বলি টার্কি কেন নেটোতে জয়েন করছে, কিন্তু দিনের শেষে আমরা নিজেরা কি করি? আমরা নিজেরা সামান্য স্বার্থের জন্য সবচেয়ে মুসলিম বিদ্বেষী দেশের সাথে যে কোনো রকম আতাত করতে আমরা রাজি, নিজের মুসলিম ভাইকে গুলি করার ক্ষেত্রে, এবং এটি আমরা করে আসতেছি। আমরা পৃথিবীর অনেক বড় বড় অন্য রাষ্ট্রকে আমরা মুনাফিক বলি, যারা অনেক দিক থেকে আমাদের থেকে গ্রেটার মুসলিম উম্মার জন্য অনেক বেশি কন্ট্রিবিউট করে। আমরা মনে করি ও ইউএই খারাপ হয়ে গেছে, ওইটা ওই করছে সেই করছে, কিন্তু ওদের অনেক কাজ মুসলমানদের জন্য দীর্ঘ, তারা পারফেক্ট না, বাট তারা মুসলমানদের বৃহত্তর স্বার্থ রক্ষার ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে পজিটিভ। কিন্তু দিনের শেষে এই যে 60 কোটি মুসলমান, এই 60 কোটি মুসলমান কোনো ব্যাপারে এক হইতে পারে না, কোনো নেটোর মতো অ্যালায়েন্স তৈরি করতে পারে না, কোনো স্ট্র্যাটেজিক মিলিটারি ইন্টেলিজেন্স, কোনো জয়েন্ট থিঙ্ক ট্যাঙ্ক বডি নাই। এই মুসলমানরা ইসলামের দিকে তাকায়, ইসলামে খেদমত করার স্বার্থে যে একটা থিঙ্ক ট্যাঙ্ক বডি করবে, কোনো একটা ঐক্য করবে, কোনো একটা স্ট্র্যাটেজিক অ্যাগ্রিমেন্ট থাকবে যেখানে তারা মুসলিমদের ডিফেন্ড করবে, যেখানে তারা বাবরি মসজিদের মতো ঘটনা যেন আর না হয় সেটার ব্যবস্থা করবে, প্রশ্নই আসে না। সেই জায়গায় নাই, সেখানে নাই। ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, ক্ষমতার চেয়ার, নিজেদের ডমিনেন্স, এইসবে আমরা অন্ধ। এবং এইখানে দিনের শেষে পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধে পরাজিত হচ্ছে মুসলমানরা।